হ্যালো বন্ধুরা, আবিরের গল্প আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। গল্প ভালোবাসেন? তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। এখানে শুনতে পারবেন রোম্যান্টিক, থ্রিলার, রহস্য, হরর, ইমোশনাল এবং নানা স্বাদের দারুণ সব গল্প। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। আর দেরি নয়, চলুন শুরু করা যাক আজকের গল্প। আজ আপনারা শুনছেন পিচ্চি মামাতো বোন যখন ফাজিল গার্লফ্রেন্ড গল্পের 11 নাম্বার পর্ব। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, সবার দিকে তাকিয়ে আছি। নেহার দিকে তাকালাম। ও আমাকে সেদিন বেকার বলে খোঁটা দিয়েছিল, সে ডাক্তার বলে আমাকে অপমান করেছিল। আমি চাইলেই ওর মতো ডাক্তার নিজের পেছনে ঘুরিয়ে নিয়ে বেড়াতে পারি। আমি স্পষ্ট জানিয়ে দিলাম, আমি নেহাকে বিয়ে করব না। কথাটা বলার পর দেখি সবাই আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে। মাইশার দিকে তাকালাম, সে আমার দিকে কেমন যেন একটা প্রফুল্লতা দৃষ্টিতে তাকাচ্ছে। আমি কথাটা বলে যখন চলে আসব, ঠিক তখনই আব্বু আমাকে গম্ভীর গলায় ডাক দিলেন। আব্বু গর্জে উঠে বললেন, কেন বিয়ে করবি না তুই? আর তুই কথা এড়িয়ে যাচ্ছিস, কি করিস তুই সেটা বল। আমি শান্ত গলায় বললাম, এখনও জানানোর সময় হয়নি, বাট আমি নেহাকে বিয়ে করব না। সেজো আব্বু কড়া সুরে বললেন, আমাদের সবার পছন্দ নেহা, সে ডাক্তার, মেয়েটাকে আমরা এই বাড়ির বউ করব। আমি আবারও সাফ জানিয়ে দিলাম, বললাম তো আমি নেহাকে বিয়ে করব না। মামা মাঝখান থেকে শুধালেন, কেন? আমি বললাম, আমার তাকে পছন্দ না। নেহা কান্না ভেজা গলায় চেঁচিয়ে উঠল, কেন পছন্দ না তোমার? কি সমস্যাটা কি? দোষ কি আমার আমি ডাক্তার হওয়ার জন্য চলে গিয়েছিলাম বলে? নেহার কথা শুনে সবাই কিছুক্ষণের জন্য নিশ্চুপ দৃষ্টিতে তাকিয়ে রইল ওর দিকে। আমি সিঁড়ি থেকে নেমে ওর সামনে এসে দাঁড়ালাম। আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, তোমার কাছে তোমার ক্যারিয়ার বড় হলেও আমার কাছে দুটো জিনিস অনেক বড় ছিল, তা হলো ক্যারিয়ার আর ভালোবাসা। কেন বড় জানো? কারণ দুটোই নিজের হাতে তৈরি করে নিতে হয়। ভালোবাসা যেমন নিজের দোষে হারায়, ক্যারিয়ারও তেমনই নিজের ভুলে হারায়। তুমি আমাকে ফেলে রেখে তোমার ক্যারিয়ার গঠনে চলে গিয়েছিলে, ভাবোইনি আমার কতটা কষ্ট হচ্ছিল। কিন্তু এখন তোমাকে নিয়ে আমি ভাবি না, ভাবার দরকারও মনে করি না। তাই দয়া করে আমার সামনে তুমি আসবে না। কথাগুলো বলে আর দাঁড়াতে ইচ্ছে করল না সেখানে। দ্রুত সিঁড়ি ভেঙে ওপরে উঠব, তখনই আব্বু পেছন থেকে ডেকে উঠলেন। আব্বু কঠোর গলায় বললেন, নিলয়, এখান থেকে কোথাও যাবি না, দাঁড়া। নেহা, নিলয় এসব কি বলছে? নাদিয়া ভাবি তখন মাঝখান থেকে বলে উঠলেন, আসলে মেজো আব্বু, নেহা আর নিলয় সেই কলেজ লাইফ থেকেই একে অপরকে ভালোবাসে। আমি ঘুরে দাঁড়িয়ে কড়া গলায় বললাম, ভুল ভাবি, আমি বাঁচতাম, কিন্তু এখন না, আর না তাকে আর কখনো ভালোবাসবো। ভালোবাসা অন্যজনের প্রতি আসলেও দ্বিতীয়বার একই জনের প্রতি ভালোবাসা কখনো ফিরে আসে না। আসলেও সেই প্রথমবারের মতো সাদার থাকে না, কেমন যেন একঘেয়েমি, বিরক্তিকর, আর আগের মতো টান থাকে না। কারণ একই জন যদি একবার চলে যায়, তখন থেকে তার প্রতি অনেক কিছুই তৈরি হয়। বিরক্তি, রাগ, অভিমান, জেদ, তার চেয়ে বিটার কাউকে পেয়ে দেখানো, ভুলে থাকা, এরকম অনেক বিষয় সামনে আসে। সেই জন্য তার প্রতি ভালোবাসা বাড়ার থেকে কমেই বেশি। আর মন সবসময় নতুনত্ব চায়। আশা করি বুঝেছেন। বড় আব্বু একচেটিয়া মেজাজে বললেন, আমাদের বাড়ির সবার পছন্দ নেহাকে, তোকে নেহাকেই বিয়ে করতে হবে, আর কোনো কথা শুনতে চাই না। আমি প্রতিবাদ করে বললাম, কেন পছন্দ? সে তোমার মতো ডাক্তার বলে? তোমরা যেমন মেয়ে খোঁজো, নেহা তেমনি প্রফেশন লিড করে বলে, নাদিয়া ভাবি একজন উকিল বলে ভাইয়ার সাথে বিয়ে দিলে, মানে তাকে এ কারণেই পছন্দ করে বিয়ে দিলে। আর মেয়ে পক্ষরাও, তারাও ছেলে বড় প্রফেশনে আছে বলেই তাদের মেয়েকে ভাইয়ার সাথে বিয়ে দেয়। আর আমি ইঞ্জিনিয়ার পাশ বলেই ভাবি বিয়ে দিতে চাইছে। বাহ, তোমরা সম্পর্ক তৈরি করছো নাকি ব্যবসায় নামছো? রাজভাইয়া তখন এগিয়ে এসে বলল, অনেক কথা শিখেছিস তুই, তোকে কখনো এত কথা বলতে দেখিনি। কি সমস্যা কি তোর? প্রতিটা মা বাবাই চায় তার ছেলে মেয়ে সুখে থাকুক। হ্যাঁ চাক, আমি সেটাকে অপমান করছি না, কিন্তু প্রতিটা মা বাবা চায় না তার ছেলে মেয়ের কী ইচ্ছে আছে, কি করতে ভালো লাগে তা জানতে। তুমিই বলো ভাইয়া, ছোটবেলায় তোমার পছন্দের কাজ কি ছিল? বন্ধুদের সাথে একদিন রাতে পেয়ারা চুরি করতে গিয়েছিলে বলে তোমার আব্বু আম্মু তোমাকে মেরে ডাক্তারের কাছে পাঠিয়েছিল। এরপর কি হয়েছিল? রুম থেকে আর বিকেল 5টার পর বের হতে দেয়নি কোনোদিন। তোমার কি ইচ্ছে করতো না সবার মতো মজা করতে, ঘুরে বেড়াতে? রাজভাইয়া কোনো কথা বলছে না, চুপচাপ মাথা নিচু করে নিয়েছে। আমি মুচকি হাসলাম। বাড়ির সবাই তখন আমার দিকে স্তম্ভিত হয়ে তাকিয়ে আছে। আমি হালকা হেসে বললাম, মাইশাকে নিয়ে একদিন সাইকেল থেকে পড়ে গিয়েছিলাম, ওর পা কেটে গিয়েছিল, কিন্তু তোমরা এটা দেখোনি যে আমার হাঁটুতেও গভীরভাবে কেটে গিয়েছিল। ওকে নিয়ে যখন বাড়িতে আসি, তোমরা একবারও জানতে চাওনি আমি কেমন আছি, জানতে চাওনি আমি ঠিক আছি কিনা। উল্টে বলেছিলে, বেয়াদবের মতো সাইকেল চালালেই এমনই হবে।
আমাকে পিটিয়েছিলে। জানো তো, সেদিন আমি কাঁদিনি, হাঁটুটা খুব জ্বলছিল। যদি বলতাম আমার হাঁটু কেটে গেছে, তবে তোমাদের মারের পরিমাণ আরও বেড়ে যেত। তোমরা আমাকে ভালোবাসা শেখাও, আমাকে সম্পর্ক শেখাও, আমাকে নিজেদের পছন্দ বোঝাও, তাই না? কথাগুলো বলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে নিচে পড়েছে কখন তা টের পাইনি। সেজো আব্বু গর্জে উঠে বললেন, তুই যেমন তোর জেদ নিয়ে আছিস, আমরাও তেমন আমাদের ইচ্ছে নিয়ে চলব। তুই নেহাকেই বিয়ে করবি, না হলে... আমি মাঝপথেই থামিয়ে দিয়ে বললাম, না হলে কি, পিটাবে, বাড়ি থেকে বের করে দেবে? বড় আম্মু বললেন, দেখ নিলয়, তোকে বলছি নেহাকে বিয়ে করবি, না হলে তুই কি চাস, আমরা মরে যাই? কথাটা তুই বুঝতে পারছিস নিশ্চয়। আর তুই যদি আমাদের কথায় রাজি হস, তাহলে তোর ছোট আব্বু আম্মুকে আমাদের পরিবারের সাথে রেখে দেব। বল, কি চাস? এবারও কিছু বললাম না, চুপচাপ দাঁড়িয়ে রইলাম। ছোট আব্বুকে সবসময় আড়াল থেকে দেখেছি এই পরিবারের জন্য কাঁদতে, বিড়বিড় করে বলতে শুনেছি আফসোসের সুরে, যদি পরিবারের মাঝে ফিরে যেতে পারতাম। বহু বছর পর প্রথম যখন উনি এই বাড়িতে আসেন, তখন ছোট আব্বুর মুখে কতটা আনন্দ দেখেছিলাম আমি। আর এখন আমি রাজি না হলে মরার কথা বলছে সবাই। বাহ, সম্পর্ক তৈরিতে ডিল করানো হচ্ছে। আমি মাইশার দিকে তাকালাম। সে করুণ চোখে তাকিয়ে আছে আমার দিকে। কিন্তু কেন সে এভাবে তাকাচ্ছে? ওর কি হলো? কষ্ট তো আমার হওয়ার কথা। আমার তো সবকিছু শেষ হতে যাচ্ছে। যাকে আবারও নতুন করে ভালোবেসে ফেলেছি, তাকেও হারাতে যাচ্ছে। আমার ইচ্ছে, আমার ভালো লাগাগুলো কোনো দিন যেন পূরণ হওয়ার নয়। এমন সময় নাদিয়া ভাবির দাদু খটখটে গলায় বলে উঠলেন, আমি কোনো বেকার ছেলের সাথে আমার নাতনির বিয়ে দেব না। সবাই ওনার দিকে অবাক হয়ে ঘুরে তাকালো। আমি ছোট আব্বুর দিকে তাকালাম। ওনার চোখে মুখে রাগের স্পষ্ট ছাপ বেশ বোঝা যাচ্ছে। আমি স্রেফ মুচকি হাসলাম। ঠিক তখনই আলিম সাহেব এগিয়ে এসে বললেন, না বাবা, ও বেকার না। যে ছেলের জন্য আমি আমার হৃত জমি কিনে পেয়েছি, সে নিশ্চয়ই বড় কিছু করে। অরিনের বাবাও সাথে সাথে বললেন, যে ছেলের জন্য আমি আমার মেয়ের সম্মান ফিরে পেয়েছি, সে নিশ্চয়ই কখনো বেকার হবে না। নাদিয়া ভাবির ছোট চাচা যোগ করলেন, যে ছেলের কারণে আমাদের রাইফার্মা হসপিটালে ভর্তি হতে পেরেছে চিকিৎসার জন্য, সে ছেলে কখনো খারাপ হতে পারে না। আব্বু যেন আকাশ থেকে পড়লেন, হতবাক হয়ে বললেন, মানে? এসবের তো কিছুই জানি না। কি হয়েছে? আপনারা সবাই কেন এমন বলছেন? সে তো ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, আর পাশ করার পর বেকার ঘুরে বেড়াচ্ছে। সে কেন এসব করতে যাবে? অরিনের বাবা বুঝিয়ে বললেন, আপনি জানেন না তাহলে? রাজের বিয়ের দিন অরিনের ওপর কয়েকটা ছেলে খারাপ উদ্দেশ্যে হামলা চালায়। অরিনকে তুলে নিয়ে যাচ্ছিল। নিলয়রা অরিনকে সেভ করে, পুলিশ দিয়ে ওদের ধরিয়ে দেয়। এমনকি পুলিশ নিলয়কে স্যার বলে স্যালুট জানিয়ে ডাকে। মামা তখন হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে বললেন, এজন্যই কি সেদিন সিআইডির গাড়ি এসে ওর সামনে স্যালুট দিয়ে চলে গিয়েছিল, তাই না নিলয়? আলিম সাহেব বললেন, জমি নিয়ে প্রচুর ঝামেলা ছিল, যা বিয়ের আগে থেকেই চলছিল। অথচ নিলয় মাত্র 30 মিনিটের মধ্যে সবকিছু সলভ করে দিল। আমাদের এমপি সাহেব নিজে এসে সবকিছু তদারকি করেন, আর যাওয়ার সময় আমার কানে কানে বলে যান, নিলয় স্যারকে আমার ব্যাপারে ভালো কিছু বলবেন। শাওন তখন পাশ থেকে বলল, নাদিয়া ভাবিদের বাড়িতে দাদুকে দাওয়াত দিতে যাওয়ার দিন সকালে রাস্তায় 3 জন পুলিশ ঝামেলা করেছিল, আমাকে মেরেছিল, আমাদের জোর করে অ্যারেস্ট করে নিয়ে যায়। ভেবেছিলাম আপনাদের ওই সময় জানাবো, মনে মনে চাচ্ছিলাম কেউ যদি আমাদের কোনো ঝামেলা ছাড়াই ছাড়িয়ে নিয়ে যেত। ঠিক তখনই এমপি সাহেব নিজে এসে পুলিশদের সবার সামনে পিটিয়ে আমাদের স্যার বলে স্যালুট জানিয়ে ছেড়ে দেন। সেদিন অবাক চোখে তাকিয়েছিলাম নিলয়ের দিকে। শাওন থামে না, উত্তেজনা নিয়ে আবার সবাইকে শুনিয়ে বলল, সে আসলেই একজন বড় কেউ, না হলে তাকে কেন সবাই এমন স্যার বলবে? এটাও জানেন না আপনারা, আপনাদের যে পুলিশ ধরেছিল, রাজভাইয়াকে অপমানও করেছিল, সেই পুলিশ নিজে নিলয়ের পায়ে পড়ে চাকরি বাঁচানোর জন্য কেঁদেছে। দেখেননি আপনারা? হসপিটালে ওই পুলিশটাই নিলয়কে আপনাদের সামনে স্যালুট করে স্যার বলে চলে যায়। এমনকি এমপি সাহেব নিজে অ্যাক্সিডেন্ট স্পটে গিয়ে তদারকি করে আসেন। সে কখনো ছোট কেউ হবে না। আপনারা সবাই ওকে শুধু ভুলই বুঝে গিয়েছেন। নেহাকে সে ইন্টারে পড়ার সময় ভালোবেসেছিল। নেহা তাকে ছেড়ে চলে যায়, কারণ নেহা চেয়েছিল ডাক্তার হবে। যদি নিলয়ের সাথে থাকে তাহলে হয়তো সে পারবে না, এজন্যই তাকে ছেড়ে চলে যায়। আর নিলয় কষ্টে জীবন পার করে, কিন্তু জানতে চায়নি কেউ এসব কখনো। নেহাকে সে এখন ভালোবাসে না। মামুনও সহমত জানিয়ে বলল, সেজন্যই তো জেলা পুলিশ ওকে স্যার বলছিল। কি সুন্দর করে গাড়িতে করে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। তখন থেকেই সন্দেহ হচ্ছিল, ছোট চাচা তো নিজের পড়াশোনা বাদ রেখেই তো ছোট চাচিকে নিয়ে চলে যায়। এত কিছু কিভাবে সম্ভব হবে তার দ্বারা? কোনো টাকা ছাড়া, কোনো কেস ছাড়াই আমাদেরকে সরকারি গাড়িতে বাড়ি পৌঁছে দেয়। কে তুই নিলয়? জেলা প্রশাসক জয় এগিয়ে এসে সবাইকে বলল, কী সব কথা বলছো তোমরা? বুঝলাম না। নিলয় তো ওনাদের সবাইকে ছাড়িয়েছে। নিলয়ের তো সেখানে যাওয়াও লাগে না।
তোমাদের ভাগ্য ভালো যে সে নিজে ঘরে বসে না থেকে তোমাদের ছাড়াতে গিয়েছিল। সে তো একটা ফোন দিলে পুরোই জেলার পুলিশ, এমনকি আমাকেও আসতে বাধ্য হতে হতো। সে মিডিয়ার সামনে আপনাদের জন্যই যেতে চায় না, সে নিজের মতো করেই চলে। তাকে আপনারা বলেন বেকার, সত্যিই হাস্যকর। বুঝলাম না আপনারা নিলয়ের এত কাছের হয়েও ওকে কেন আজও চিনতে পারলেন না। নিলয়কে ভালোবাসা এত সহজ না, আর না নিলয়ের ভালোবাসা পাওয়া সহজ। তবে নিলয় যাকে ভালোবাসবে তাকে খুব করেই বাসবে। আগে কি হয়েছে সেসব না ভেবে এখন ওর ইচ্ছাটাকে মূল্য দিন। জয়ের কথা শুনে সবাই পুরো চুপ হয়ে গেল। আমি মাথা নিচু করে নিলাম। সবাই আজকে এত কিছু ফাঁস করে দেবে বুঝতে পারেনি। আমি এখন কি বলবো সেটাই মাথায় আসছে না। তবে যদি সবাইকে বলি আমি সত্যি সত্যি কি করি, তাহলে শিওর নেহার সাথে আমার বিয়ে হয়ে যাবে। তখন আমি মাইশাকে হয়তো আর কখনো নিজের মনের কথাগুলো জানাতে পারবো না। কিন্তু তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করাটা আমার পক্ষে অসম্ভব। যদি বিয়ে করতেই হয় তবে মাইশাকেই করব। ঠিক তখনই রাহাত সবার উদ্দেশ্যে বিনীত গলায় বলল, স্যার, কিছু মনে না করলে একটা কথা বলি। আমি কখনো নিলয়কে সেভাবে চিনি না, তবে নেহা এখন নিলয়কে ভালোবাসে। বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। নিলয়কে নেহার সাথেই বিয়ে দিন। আর আমার মাইশাকে অনেক পছন্দ। আপনারা অনুমতি দিলে আমি মাইশাকে বিয়ে করতে চাই। ও এখানেই থাকবে, বিয়ের পরও পড়াশোনা করবে। ও নিজের পায়ে যতদিন না দাঁড়াবে ততদিন অবধি আমি ওর সামনে আসব না। রাহাতের কথা শুনে আমি একদম স্তব্ধ হয়ে গেলাম। আর কোনো কথা মুখ দিয়ে বেরোচ্ছে না। বুকটা বেশ জোরেই ছেদ করে উঠল। নেহার সাথে আমার বিয়ের কথা হচ্ছিল, ঠিক আছে, এর মধ্যে মাইশাকে কেন টেনে আনা হলো? আমি মাইশার দিকে তাকালাম। ও আমার দিকে স্থির চোখে তাকিয়ে আছে। আমি অবাক চোখেই চেয়ে রইলাম। ওর চোখে মুখে আমি অন্য কিছু দেখতে পাচ্ছি, কিন্তু কি সেটা? রাহাত মাইশার দিকে তাকিয়ে বলল, মাইশা, তুমি কি কাউকে ভালোবাসো? আপনারা সবাই সবার ইচ্ছেটাকে প্রাধান্য না দিলেও আমি দেব। মাইশা যদি কাউকে পছন্দ না করে বা ভালো না বাসে, তবেই আমি ওকে বিয়ে করতে প্রস্তুত। মামি মাঝখান থেকে বলে উঠলেন, কী সব বলছো? ও কেন কাউকে ভালোবাসতে যাবে? ও তো ওরকম মেয়ে না। রাহাত সম্মতি সুর এনে বলল, তাহলে আপনাদের মতামত জানতে চাই। আমি আমার ফ্যামিলির সাথে কথা বলে নেব। আমি নিজেও একজন ইঞ্জিনিয়ার এবং বড় ব্যবসা আছে আমার। মাইশাকে যথেষ্ট সুখী রাখার ক্ষমতা আমি রাখি। আম্মু তখন মামার দিকে তাকিয়ে ডিসিশন নিয়ে ফেললেন। আচ্ছা ঠিক আছে, নিলয় আর মাইশার একই দিনে বিয়ে হবে। কি ভাই, তুই রাজি তো? মামা তৎক্ষণাৎ সাই দিয়ে বললেন, রাজি না মানে কি? তোরা যা বলবি সেটাই ঠিক আছে। মাইশা আর আমি দুজন দুজনের দিকে একদম শুষ্ক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। রাহাত আস্তে আস্তে মাইশার কাছে এসে দাঁড়ালো। বাড়ির সবাই উৎফুল্ল হয়ে বলে ওঠে, বেশ মানাচ্ছে ওদের দুজনকে। এই নেহা, তুমি নিলয়ের পাশে এসে দাঁড়াও তো, দেখি তোমাদের কেমন লাগছে। নেহা দেরি না করে সাথে সাথেই আমার পাশে এসে দাঁড়ালো। তখনই শাওন দুষ্টুমি করে বলে ওঠে, আমি কি অনুর পাশে গিয়ে দাঁড়াবো? ও দাদি, দেখো না আমাদের কেমন মানাচ্ছে। সবাই হাসতে থাকে, খালি আমি আর মাইশা হাসছি না। কিন্তু আমি না হয় কষ্ট পাচ্ছি ওকে ভালোবেসে। মাইশা কেন হাসছে না? কি সমস্যা ওর? মাইশা কেন নেহা আর আমার দিকে এভাবে তাকাচ্ছে? মাইশার তো খুশি হওয়ার কথা। রাহাত ছেলেটা ভালো, তাকে পড়াশোনা করাবে এখানে রেখে, সব মিলিয়ে পারফেক্ট। তাহলে কেন মাইশা তাকাচ্ছে এভাবে? সে কি কষ্ট পাচ্ছে? সে কি কাউকে ভালোবাসে? না না, ভালোবাসবে কাকে? কখনো তো দেখিনি ও অন্য কোনো ছেলের সাথে কথা বলতে, কিংবা এমন তো দেখিনি ও ফোনে কোনো ছেলের সাথে প্রেম করছে। তাহলে রাহাত যখন ওকে জিজ্ঞেস করলো কাউকে ভালোবাসে কিনা, তখন তো কিছু বলেনি। তার মানে সে কাউকে ভালোবাসে না। আমাকে তো কখনোই না। ভাগ্যিস ওকে আমার মনের কথাটা বলিনি। বললে সে হয়তো কষ্ট পেত। আমার দ্বারা মাইশা কোনো কষ্ট পাক আমি চাই না। এমন সময় দাদি শাওনকে জিজ্ঞেস করল, তুই অনুকে ভালোবাসিস? শাওন বলল, হুম। দাদি আবার বলল, আর অনু? অনু উত্তর দিল, আমিও। দাদি হেসে বলল, তাহলে তিনজনকেই একই দিনে বিয়ে দেব, আমার শাওন যেন বাদ না যায়। সবাই বেশ জোরে জোরে হাসছে। হাসছি না তিনজন মানুষ, আমি, ছোট আম্মু আর মাইশা। ছোট আম্মু হয়তো হাসছে না আমি হাসছি না বলে, কিন্তু মাইশার চোখে মুখে কেন এত কষ্টের ছাপ দেখতে পাচ্ছি? আমি খেয়াল করলাম নেহা আস্তে করে আমার হাত ধরার চেষ্টা করছে, আর এক মুহূর্ত দাঁড়ালাম না সেখানে। এক ছুটে সিঁড়ি ভেঙে ওপরে চলে আসলাম। রুমে এসে ধপাস করে বিছানায় বসলাম। ড্রয়ার খুলে আমার সেই 3mm পিস্তলটি হাতে নিয়ে নেড়েচেড়ে দেখলাম। এখানে থাকাটা কেমন যেন বিভীষিকাময় হয়ে উঠেছে। পিস্তলটি আবারও ড্রয়ারে রেখে বিছানায় এসে শুয়ে পড়লাম। ওপরে সিলিংয়ের দিকে তাকিয়ে জোরে জোরে দীর্ঘশ্বাস নিলাম। ঠিক তখনই ছোট আম্মু রুমে এলেন। আমার পাশে বসে নরম গলায় বললেন, নিলয়, আমি জানি তুই এই বিয়েতে তোর ছোট আব্বুর জন্যই রাজি হলি, কিন্তু কখনো স্যাক্রিফাইস জিনিসটা সুখ দেয় না রে। সুখ দেয় তখনই যখন নিজের স্যাক্রিফাইসে অন্যজন সত্যিই সুখী হয়।
আমি বসা থেকে হুড়মুড় করে উঠে দাঁড়ালাম। ছোট আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলাম। নেহার জন্য একবার কেঁদেছিলাম এভাবে, আবারও কাঁদছি, তবে এবার নেহার জন্য না, মাইশাকে চিরতরে হারিয়ে ফেলতে যাচ্ছি বলে। আমি কাঁদতে কাঁদতে বললাম, আম্মু, আমি মাইশাকে অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। ছোট আম্মু বলল, আমি জানি রে, ও ছাড়া তোকে কখনো খেয়াল রাখেনি এখানে কেউ। আমি সবাইকে সবকিছু বলবো, তুই চিন্তা করিস না। আমি আকুলে হয়ে বললাম, না আম্মু, তোমার পায়ে পড়ি, প্লিজ কাউকে কখনো কিছু বলবে না, আর না মাইশাকে কখনো এসব নিয়ে কিছু বলবে। আমাকে কথা দাও, মাইশা বা বাড়ির কাউকে, এমনকি ছোট আব্বুকেও তুমি কিচ্ছু বলবে না। ছোট আম্মু বলল, অনেক কঠিন শর্ত দিলি রে। আমি আবার বললাম, আমার কথাটা রাখো প্লিজ। ছোট আম্মু কথা দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, জানাবো না কখনো কিছু। ছোট আম্মু রুম থেকে চলে গেল। বাড়িতে মোটামুটি এখন বেশ খুশির একটা আমেজ বিরাজ করছে। শুধু কেউ জানে না আমি আসলে কি করি। তবে এই প্রশ্ন থেকে আমার কোনো নিস্তার নেই। আব্বু না জানা অবধি ছাড়বেন না। নিজেকে সেটার জন্যই প্রস্তুত করলাম। কিন্তু নেহাকে বিয়ে করতে হবে এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আর মাইশাকে বিয়ে করবে রাহাত। কোনো সত্যিকারের একটা সম্পর্ক শেষ হওয়ার আগের মুহূর্ত কিংবা শেষ হওয়ার পরই ছেলেরা সবচেয়ে বেশি কষ্ট পায়। কারণ ছেলেরা বারবার ভাবে, আমার কাছের মানুষটাকে এতটা ভালোবাসলাম আমি, অথচ অন্য একজন এসে তাকে স্পর্শ করবে, অন্য কেউ তার হাত ধরবে, তাকে ছুঁয়ে দেবে। এটা মেনে নেওয়া যায় না বলেই প্রতিটা ছেলে ভেতরে ভেতরে কুঁকড়ে মরে। আজকে আমারও তেমনটা ভেবেই বুকটা ফেটে যাচ্ছে। মাইশাকে অন্য কোনো ছেলে স্পর্শ করবে ভেবেই বুকটা কেমন যেন হু হু করে উঠল। কল্পনার দৃশ্যটাও চরম বিষাক্ত মনে হলো আমার কাছে। সব কিছু ধোঁয়াশা আর আবেগময় কষ্টের এক বিশাল পর্বতে আমার মনের অনুভূতিগুলো যেন চিরতরে আটকে পড়েছে। পরাস্ত হয়ে যেন নিজের ভালোবাসার উন্মাদনা নিস্তেজ হয়ে গেছে। ভালোবাসা বড্ড দূষিত মনে হচ্ছে আমার। সব কিছু হাতের কাছে আছে, তবুও মনে হচ্ছে বৃত্তের বাইরে সব। শাওন আসলো আমার রুমে, এসে আমার পাশে বসল। ওর মুখটা বেশ থমথমে, মন খারাপ তা স্পষ্ট বোঝাই যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, তোর মন খারাপ কেন? শাওন বিষণ্ণ গলায় বলল, তোর জন্য, তোকে কেউ বুঝলো না তাই। আমি ফিকে হেসে বললাম, বাদ দে। শাওন ব্যাকুলে হয়ে বলল, আমাকে সবকিছু বল নিলয়, আমি যদি তোকে কোনো হেল্প করতে পারি। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, কিছু না রে, তবে তোকে না বলেও পারছি না, আমি এই বিয়েতে রাজি না। শাওন বলল, সেটা তো জানি, তুই কি কাউকে ভালোবাসিস? আমি উত্তর দিলাম, শাওন পরামর্শ দিয়ে বলল, তাহলে চলে যা তার কাছে, বা তাকে নিয়ে তুই নিজের মতো করে থাক। আমি কষ্ট চেপে বললাম, সব কিছু চাইলেই তো হয় না শাওন। শাওন এবার চোখ বড় বড় করে শুধল, তবে জানতে পারি কে সে? আমি চুপ হয়ে গেলাম। শাওন এসে শক্ত করে আমার হাত দুটো চেপে ধরল। আমি একটু মুচকি হাসলাম। ওর চোখের দিকে না তাকিয়ে অন্যদিকে চেহে আক্ষেপের সুরে বললাম, মাইশা, মাইশাকে আমি ভালোবাসি রে। শাওন চমকে উঠে বলল, কি? মানে আমাদের মাইশাকে? কি বলছো এসব? মাইশা জানে? আমি মাথা নেড়ে বললাম, না, সে কিছু জানে না। শাওন সাথে সাথে বলল, আচ্ছা, আমি ওকে বলছি। আমি আতকে উঠে বললাম, না প্লিজ, মাইশাকে কিছু বলবি না, বাড়ির পরিস্থিতি তো জানিস। শাওন বলল, এভাবে কষ্ট মেনে নিতে পারবো না তোর। আমি ওর কাঁধে হাত রেখে বললাম, বন্ধু না ভেবে যদি ভাই ভাবিস, তাহলে কাউকে এ ব্যাপারে কোনোদিন কিছু বলবি না। শাওন নিরুপায় হয়ে বলল, আচ্ছা, নিজেকে সামলা, অনেক কাজের দায়িত্ব পড়েছে আমার। আমি বললাম, কষ্ট পাচ্ছি আমি, কিন্তু কেন কষ্ট পাব? আমার কিসের অনুভূতি? আমার তো এমন অনুভূতি আসারই কথা ছিল না। হায়রে মানুষের মন, বারণ কেন শোনে না? রহস্যময়ী বস্তুর দিকে মানুষের আগ্রহ সবসময় বেশি থাকে। নিষিদ্ধ জিনিসের প্রতি সবার টানটাও যেন একটু বেশিই। জিসান নিচে জোরে মিউজিক বাজাচ্ছিল। বিট বাড়িয়ে অরিজিতের গাওয়া জো ভিজি থি দুয়া গানটা চলছিল। কেন জানি না, জিসান মনে হয় আমার মনের ভেতরের খবরটা ঠিক বুঝতে পারে। আমি যখনই কষ্টে থাকি, সে ঠিক তখনই যেন এমন কান্না ভেজা গানগুলো বাজায়। হঠাৎ মিউজিকটা থেমে গেল। কয়েক মিনিট পর আমার বোন আর জিসান রুমে এসে দাঁড়ালো। বোন বলল, ভাইয়া, ছাদে চলো, সবাই আড্ডা দেবে, এখনই চলো প্লিজ, তুমি না গেলে কিন্তু আমিও যাব না। কথাটা বলেই ওরা চলে গেল। সারাদিন আজকে রুমেই বন্দি ছিলাম। দুপুরে না খেয়েই শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। অন্যদিন আমি না খেলে মাইশা নিজে এসে খাবার দিয়ে যেত, অথচ আজকে সে এলোই না। আবারও কখন যেন চোখের কোণায় জল জমে উঠেছে, টেরও পাইনি। আমি কেন কাঁদছি? মাইশাকে ভালোবেসে বলে? মাইশা তো ঠিকই রাহাতকে পেয়ে খুশি, তাই হয়তো আমার কোনো খোঁজ আর নিচ্ছে না। সবাই তো আমাকে ছাড়া বেশ ভালোই থাকে, আমি কেন থাকতে পারবো না?
কথাগুলো ভাবতে ভাবতেই ওয়াশরুমে গেলাম। ফ্রেশ হয়ে সাদা গেঞ্জির ওপর একটা সোয়েটার চড়িয়ে নিলাম। মাথায় শীতের স্টাইলিশ টুপিটা দিয়ে ছাদের দিকে হেঁটে যাচ্ছি। বিশাল বড় ছাদ, ওপরে ছামিয়ানা টাঙানো হয়েছে। ছাদের উপর কয়েকটা ইট দিয়ে তার মাঝে কাঠ জ্বালিয়ে আগুন পোড়ানো হচ্ছে। সবাই সেই ধকধকে আগুনের চারপাশে গোল হয়ে বসে অক্ষর দিয়ে গান গাওয়ার আমোদপূর্ণ খেলা খেলছে। আমি পা রাখতেই সবাই খেলা থামিয়ে আমার দিকে তাকালো। আমার বোন নেহার পাশেই বসেছিল। আমাকে দেখেই সে ঝটপট উঠে দাঁড়ালো, যেন আমি গিয়ে নেহার পাশে বসি। আমি সাথে সাথে শাওনকে ইশারায় বোঝালাম। সে অনুকে নেহার পাশে বসিয়ে দিল, আর আমি গিয়ে বসলাম শাওনের পাশে। আমার ঠিক সামনেই রাহাতের পাশে মাইশা বসে আছে। বুকটা আবারও কেমন যেন তীব্র হৃৎস্পন্দনে থক করে উঠল। জিসানের হাতে গিটার দেখলাম, আমারই দেওয়া উপহার। ওর বার্থডের দিন দিয়েছিলাম। ছেলেটা মোটামুটি ভালোই বাজায়, আর সেটা দিয়েই নিধি তাকে অলরেডি ইমপ্রেস করে খেলেছে। দেখে মনে মনে একটু হাসলাম। সবাই বেশ মন দিয়েই আড্ডায় মেতে আছে। আমি ঠিক করে নিয়েছি মাইশার দিকে আর তাকাবো না, কারণ তাকালেই চারপাশটা চরম শূন্য মনে হচ্ছে আমার। ঠিক তখনই রাহাতকে গান গাইতে শুনলাম। তু ইতনি খুব সুরাত হ্যায়, ফিদা দিদার পেতে রে। জিসান গিটার বাজাচ্ছে। রাহাতের কণ্ঠটা সত্যিই বেশ চমৎকার। সবাই মনোযোগ দিয়ে ওর গান শুনছে, আমিও শুনলাম। তবে একটা জিনিস আমার নজর এড়ায়নি। আমি যখনই মাইশার দিকে তাকাচ্ছি, সে সাথে সাথে চোখ সরিয়ে নিচ্ছে। তার মানে সে আর চোখে আমাকেই দেখছিল। কিন্তু কেন এভাবে চোখ সরিয়ে নিচ্ছে? আগে তো কখনো এমনটা হয়নি। আগে দুজন কত চোখের ইশারায় কথা বলেছি, কত ফাজলামো করেছি। ওর সাথে সেই মিষ্টি ঝগড়াগুলো এখন খুব মিস করছি। কেন সবকিছু হঠাৎ করে এভাবে পাল্টে গেল? ঘুরতে ঘুরতে আমার পালা আসে গান গাওয়ার। সবাই আমার দিকে তাকিয়ে আছে। নেহাকে দেখলাম আমার দিকে বেশ হাসি খুশি মুখে তাকিয়ে আছে। জিসান উৎসাহ নিয়ে বলল, ভাইয়া এবার তুমি গান গাইবে। তোমাকে কখনো গান গাইতে দেখলাম না, আজকে গাইতেই হবে। আমি এড়ানোর জন্য বললাম, আমি গানের লিরিক্স ভুলে যাই রে, পারবো না। জিসান ছাড়ার পাত্র নয়, বলল, আমরা শুনবো না, গাইতেই হবে। সবাই একসাথে জিসানের কথায় সাই দিয়ে উঠল। ঠিক তখনই রাহাত বলে উঠল, গাও ব্রো, আমরাও শুনি। মাইশাকে জিজ্ঞেস করো, ও তো চাচ্ছে তুমি গান গাও, তাই না মাইশা? মাইশা এতক্ষণ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। রাহাতের কথা শুনে মাথা নেড়ে হুম বলে একটু মুচকি হাসল। আমার মেজাজ তখন গরম হয়ে গেল। রাহাতকে কেন ওর পাশে বসতে হলো? কেন আমার সবসময় প্রিয় জিনিসগুলো হারিয়ে যায়? কেন কেন? জিসান তারা দিয়ে বলল, কি হলো ভাইয়া, গাও না। মাইশা আপু, তুমি বলো না ভাইয়াকে গান গাইতে। মাইশা তখন নরম সুরে বলল, নিলয় ভাইয়া, গান গাও একটা, শুনি। মাইশার মুখ থেকে কথাটা শুনে আমার চারপাশের সবকিছু যেন ভেঙে চুরে শেষ করে দিতে ইচ্ছে করছে। মন চাচ্ছে গিটারটা হাতে নিয়ে এখনই আছাড় মেরে ভেঙে ফেলি। আমি নিজেকে সামলে নিয়ে জিসানকে বললাম, আচ্ছা গিটারটা আমাকে দে, তবে গান তো গাইতে পারবো না। জিসান অবাক হয়ে বলল, তাহলে? আমি গিটারটা টেনে নিয়ে বললাম, শুনতে থাক তাহলে কি বলি। গিটারটা হাতে নিলাম, টুংটাং করে একটা সুর তুললাম, আস্তে আস্তে বাজাতে লাগলাম। সবাই একদম নীরব হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি গিটারের তারে ছুঁয়ে আস্তে আস্তে আবৃত্তি করে বলতে লাগলাম, আমাকে তুমি ভুলতে পারবে না, পারবে না এক চিলতে হাসির খোরাকে আমাকে চাইতে। আমাকে তুমি ভুলতে পারবে না, সময়গুলো থমকে যাবে ট্রাফিক জ্যামে। তোমার ভাবনাতে চাইবে আমাকে মেশাতে, ভোর রাতের ট্রেনের হুইসারের মতো। আমাকে তুমি চাইবে, আমি রব তোমার কল্পনায়, মনের গিটারের প্রতিটা রিদেমে তুমি আমাকে খুঁজবে। আমাকে তুমি ভুলতে পারবে না, আমাকে চাইবে। দুপুরের এক প্লেট খাবারে আমাকে চাইবে, সিগারেটের গন্ধে। মাইন্ড স্ট্রিকেনে তোমার অভিলাষ যখন ব্যক্ত হবে, তোমার এম্বারাসময় মন বিলাসে। আমি তোমার সন্নিকটে সুপ্ত হব, আমার মনের ইনস্টিটিউশনে তোমাকে রাখব। তোমাকে নিয়ে থাকবে আমার অজস্র ভালোবাসার গ্রেভ, নতুবা থাকবে ভালোবাসার স্টেশন। আমাকে মনের প্ল্যাটফর্মে চাই, যেখানে রবে তোমার আমার ভালোবাসার গ্রাডেশন। আমাকে তুমি ভুলতে পারবে না, পারবে না আমাকে ছাড়া থাকতে। খুঁজে দেখো, আমি আছি তোমার এক কাপ চায়, আমি থাকব তোমার কোলবালিশে। হয়তোবা আমি ছিলাম তোমার চোখের পলকে, জলে ভেজা নরম চুলের ঘ্রাণে। এক লাইন করে বলছি, আর ব্যাকগ্রাউন্ডে মিহি সুরে গিটার বাজাচ্ছি, থামছি, আবার বলছি, বাজাচ্ছি। শেষ করার পর দেখা গেল সবাই একদম হাঁ হয়ে আমার দিকে তাকিয়ে রইল। সাথে সাথেই ছাদ জুড়ে একটা বড় রকমের তালি আর প্রশংসার শব্দ শুনতে পেলাম। জিসান উৎসাহিত হয়ে বলল, ভাইয়া তুমি সত্যি একটা জিনিয়াস, কি বলবো খুঁজে পাচ্ছি না। এত রোম্যান্টিক তুমি কবে থেকে হয়েছ? জিসানের পাশে অরিন বসেছিল। অরিনের মুখটা দেখে কেন যেন বড্ড মায়া লাগলো আমার।
আমি গোল হয়ে বসে থাকা সবার দিকে এক নজর তাকালাম, কিন্তু মাইশার দিকে তাকাতেই বুকের ভেতরটা ধক করে উঠল। দেখি ওর চোখ দুটো পানিতে ছলছল করছে, গাল বেয়ে টুপটুপ করে পানি পড়ছে। আগুনের হলদে আলোয় ওর চোখের পানি যেন সোনার রং ধারণ করে নিচে গড়িয়ে পড়ছে। আমি চোখের ইশারায় জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোর? মাইশা হালকা মাথা নেড়ে অস্ফুটে ইশারায় বলল, কিছু হয়নি। কথাটা বলেই ও উঠে দাঁড়িয়ে ছাদ থেকে নিচে চলে গেল। রাহাত অবাক হয়ে বলল, ওর কি হলো, এমন করে দৌড়ে চলে গেল কেন? শাওন পরিস্থিতি সামলে নিয়ে বলল, কিছু হয়নি, হয়তো কোনো কাজে গেছে, আড্ডা দাও তুমি। শাওন আমার কানের কাছে মুখ নিয়ে এসে আস্তে করে বলল, মাইশা কাঁদছিল কেন রে? যা তো, তুই গিয়ে দেখ তো কি হয়েছে। আমি শাওনের দিকে তাকালাম। ও আমার হাতটা চেপে ধরে চোখে ভরসা দেওয়ার একটা অভিব্যক্তি ফুটিয়ে তুলল। আমি বসা থেকে উঠে সবাইকে উদ্দেশ্য করে বললাম, সবাই এখানে থাক, আমি আসছি, আজকে সারা রাত তোদের সাথে আড্ডা দেব। কথাটা বলেই ছাদ থেকে দ্রুত পায়ে নেমে আসলাম। সোজা মাইশাদের ফ্ল্যাটে এসে ওর ঘরের দরজার কাছে দাঁড়ালাম। দরজার ফাঁক দিয়ে ভেতরে উকি দিয়ে দেখলাম ও ঘরে নেই, তবে ওয়াশরুমের ভেতর থেকে পানি পড়ার শব্দ আসছে। আমি আস্তে করে ওর রুমে প্রবেশ করি। আমি ওর রুমে প্রবেশ করলাম। ওয়াশরুম থেকে বেশ জোরে পানি পড়ার শব্দ শোনা যাচ্ছে। ওর বিছানায় গিয়ে বসলাম। ওর ফোনটা বিছানার একপাশে রাখা। কি মনে করে ফোনটা হাতে নিলাম। লক বাটনে চাপ দিতেই অবাক চোখে চেয়ে রইলাম ফোনের স্ক্রিনের দিকে। আমার ছবি ওর ফোনের লক স্ক্রিনে সেভ করা। বিয়ের বাড়ির ছবি, ভাইয়ার পাশে বসে থাকার দৃশ্য। কি সুন্দর করে এডিট করে নিয়ে সেভ করে রেখেছে। আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। ফোনটা সাথে সাথেই রেখে দিলাম। আমার ছবি কেন ওর ফোনে এভাবে সেভ করে রাখবে? কি কারণ থাকতে পারে? শুনেছি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা এমন করে, তবে কি মাইশা আমাকে ভালোবাসে? কি যাতা ভাবছি। তা যদি হয় তবে তো আমার নাম দিয়েই ওর ফোনের লক দেওয়া থাকবে। শিওর না, তবু একটা ধারণা করে আবারও ফোনটা হাতে নিলাম। দেখি পিকচারটা চেঞ্জ হয়ে আরও একটা আমার পিক শো করছে। অবাক হলাম খুব। ফোনের লকে নাম পাসওয়ার্ড দেওয়া। আমি আমার নাম লিখে ওকে চাপ দিতেই খট করে লকটা খুলে গেল। আমার হাত তখন যেন কাঁপছে। মাইশা তাহলে সত্যি আমাকে ভালোবাসে, কিন্তু বলিনি কেন? নাকি আমার মতোই ভয়ে সে চুপ করেছিল? আমি গ্যালারিতে ঢুকতে যাব, তখনই ভুলবশত ফোনবুক অ্যাপে চাপ পড়ে গেল। দেখি আমার ছবি দিয়ে আমার নাম্বারটা সেভ করা, আর নাম্বারটির নাম দেওয়া মাই হার্ট। বুঝতে আর বাকি রইল না, মাইশা আমাকে ভালোবাসে। আমি গ্যালারিতে প্রবেশ করলাম। ওর আর আমার ছবি সবচেয়ে বেশি দেখলাম, তবে সবচেয়ে অবাক হলাম এটা দেখে যে ওর ফোনে যতগুলো ছবি আছে তার মধ্যে আমার ছবির পরিমাণই সবচেয়ে বেশি। তার মানে সেদিন ও আমারই পিকচার দেখছিল জুম ইন জুম আউট করে, আর আমি আসতেই ও ফোনটা লুকিয়ে ফেলেছিল। ইস, কি গাধা আমি! এজন্যই তো সেদিন হাত পুড়ে গেছিল বলে সকালে আমি খাইয়ে দিয়েছিলাম। দুপুরেও আমার হাত থেকে খাবে বলে বাড়ির সবাইকে বলেছিল ওর নাকি খিদে নেই, অথচ আমি খাইয়ে দিতেই সব খেয়ে ফেলল। আমার মুখে অন্য মেয়েদের কথা শুনলেই সে রাগ হতো। আমার জন্য মাঝরাতে উঠে খাবারও গরম করে দিত। এত কিছু করার পরেও আমি মাইশাকে একবারও বুঝলাম না। কি চরম গাধা আমি! মাইশার ফোনটা ঠিক যেখানে ছিল সেখানেই রেখে দিলাম। আনন্দে দাঁড়িয়েই নিজের অজান্তে একটা নাচ দিয়ে ফেললাম। আহা, মনে মনে এখন তাহেরি আঙ্কেলের গাওয়া দয়াল তোর লাইগারে গানটা বিড়বিড় করে গাইতে গাইতে নাচছি। মাইশা আমাকে ভালোবাসে, সেজন্যই তো বলি ও কেন কাঁদছিল। কি গাধা আমি! একবারও বুঝতে পারলাম না মাইশা আমাকে এতটা ভালোবাসে। বিছানায় এসে বসলাম আমি। ঠিক তখনই মাইশা ওয়াশরুম থেকে বেরোলো। আমি ওর দিকে তাকাতেই একদম অবাক চোখে চেয়ে রইলাম। পুরো শরীর ভিজে একাকার হয়ে আছে। তবে কি সে ঝর্ণার নিচে বসেছিল? ওর লম্বা ঈষৎ কালো চুলগুলো সারা গা বেয়ে নিচের দিকে পড়ে আছে। চুল থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। ভেজা কাপড়ে ওর চিকন শরীরের প্রতিটা খাঁজ যেন স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি পা থেকে মাথা অবধি এক নজর তাকালাম। বসা থেকে উঠে ওর থেকে মাত্র 2 হাত দূরত্বে এসে দাঁড়ালাম। ওর চোখের দিকে তাকাতেই দেখলাম চোখ দুটো লাল হয়ে আছে। তার মানে এতক্ষণ ঝর্ণা ছেড়ে দিয়ে তার নিচে বসেই ও কাঁদছিল। আমি আকুল হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোর? এই শীতের মধ্যে এভাবে ভিজেছিস কেন? মাইশা একদম চুপ। আমি আবারও বললাম, কি হলো? চুপ কেন? কি হয়েছে আমাকে বল। সে আবারও একদম নিশ্চুপ। আমি ওর চোখে চোখ রেখে আস্তে করে শুধালাম, তোর কি এই বিয়েতে মত নেই? তুই কি কাউকে ভালোবাসিস? কথাটা বলার সাথে সাথে মাইশা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। এতটা শক্ত করে জড়িয়ে ধরে যে আমি ঠিকমতো নিঃশ্বাসও নিতে পারছি না।
আমার থেকে হাইটে সে ছোট হওয়াতে একদম পারফেক্টভাবে সে আমাকে জড়িয়ে ধরে রইল। আমি না পারছি নড়তে আর না পারছি তাকে কিছু বলতে। সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলল, ভালোবাসি আমি শুধু তোকেই ভালোবাসি নিলয়, শুধু তোকে ভালোবাসি। আমি কাউকে বিয়ে করব না তোকে ছাড়া, দরকার হলে নিজেকে মেরে ফেলব, তবু আমি তোকে ছাড়া কাউকে বিয়ে করব না। আমি চাই না তুই ছাড়া আমাকে অন্য কেউ স্পর্শ করুক, আমি চাই না তোকে আমি ছাড়া এভাবে জড়িয়ে ধরুক অন্য কেউ। আমাকে তুই ভালোবাসিস কিনা আমি জানি না, কিন্তু আমি তোকে ভালোবাসি। আমাকে এখান থেকে নিয়ে চল, আমি তোর সাথে থাকব, আমাকে নিয়ে চল। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। কি বলবো আপাতত মাথায় আসছে না, তবে অনুধাবন করলাম এতক্ষণ ধরে যে তীব্র কষ্টটা পাচ্ছিলাম তা এখন যেন এক নিমিষেই কোথায় হারিয়ে গেছে। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে নিলাম। ঠিক তখনই মনে হলো ব্যাকগ্রাউন্ড মিউজিকে বাজছে, অনেক সাধনার পরেই আমি পেলাম তোমার মন। চোখ বন্ধ করে কতক্ষণ এভাবে দুজন দুজনকে জড়িয়ে ধরে আছি জানি না। মাইশা সেই তখন থেকেই বিড়বিড় করে বলছিল, নিলয় আমাকে তোর মাঝে রেখে দে, আমাকে কেউ যেন না নিয়ে যেতে পারে। তোকে প্রচণ্ড ভালোবাসি আমি, আমাকে এভাবে জড়িয়ে ধরে রাখ, আরও শক্ত করে জড়িয়ে ধর। মাইশার এমন পাগলমা মার্কা কথা শুনতে শুনতে হঠাৎ করেই দরজার কাছ থেকে কেউ চমকে উঠে বলল, নিলয় তুই? আমি আঁতকে উঠলাম। চোখ খুলে মাইশাকে ছেড়ে দিয়ে সামনে তাকিয়ে দেখি মামি দাঁড়িয়ে আছে। মাইশার সাথে সাথে মাথা নিচু করে আমার হাত ধরে পাশে এসে দাঁড়ালো। আমি মামির দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, মা। পুরোটা বলতে পারলাম না। মামি কোষে একটা গালে চড় বসিয়ে দিল আমার। আমি আবারও কিছু বলতে যাব তার আগেই মামি রাগে কাঁপতে কাঁপতে বলল, আমার আগেই আন্দাজ করা উচিত ছিল, কখনো কল্পনায়ও ভাবিনি তোরা দুজন। ছি নিলয়, তোকে কতটা বিশ্বাস করতাম, আর তুই কিনা শেষমেশ। দাঁড়া, এখনই বড় ভাইয়া মেজো ভাইদের বলছি। আমি দৌড়ে গিয়ে এক ঝটকায় দরজা আটকে দিলাম। মামি অগ্নি দৃষ্টিতে দাঁড়িয়ে রইল আমার সামনে। আমি মামির হাত ধরে দরজার কাছ থেকে সরিয়ে এনে বিছানায় বসালাম। মাইশা দাঁড়িয়ে আছে ভেজা কাপড়ে একই জায়গায়। সে কোনো শব্দ ছাড়াই স্রেফ নীরবে কাঁদছে। মামিকে কোনো রকমে বিছানার ওপর বসিয়ে আমি ফ্লোরে ওর পায়ের কাছে হাঁটু মুড়ে বসলাম। আমি বিনীত গলায় বললাম, মামি জানি তোমার রাগের যথেষ্ট কারণ আছে, তবে একটা কথা শোনো, আমি এখন আর ছোট নেই। মামি মেজাজ দেখিয়ে বলল, ছোটই আছিস, কি করিস তুই? আমি হাত জোর করে বললাম, সব বলবো মামি, তুমি প্লিজ আমাদের ভুল বুঝো না, মাইশাকে আমি খুব ভালোবাসি। কথাটা বলে মাইশার দিকে তাকালাম। ও জল ভরা চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি হাত বাড়িয়ে ওকে কাছে ডাকলাম। সে আমার পাশে এসে ফ্লোরে বসল। আমি মামিকে বুঝিয়ে বললাম, আমি বুঝতে পারছি তোমার এখন অনেক রাগ হচ্ছে। মামি বিশ্বাস করো, আমরা একে অপরকে কখন যে ভালোবেসে ফেলেছি টেরই পাইনি। আমাদের ভালোবাসায় কোনো অপবিত্রতা নেই। তুমি একটু মেনে নাও, বোঝার চেষ্টা করো। মামি কঠিন গলায় বলল, দেখ নিলয়, মাইশাকে রাহাতের সাথে বিয়ে দেব এটা তো তুই জানিস, আর তোকে নেহার সাথে বিয়ে দেব। আমি শক্ত গলায় সাফ জানিয়ে দিলাম, বিয়ে তো হবেই, তবে আমার সাথে শুধু মাইশার বিয়ে হবে, এটা আমি করেই দেখাবো। মামি মাথায় হাত দিয়ে বলল, আমার মাথায় কিছুই আসছে না। আমি বললাম, আসার দরকার নেই, তুমি এখন চুপ থাকো, কাউকে কিছু বলো না। ছোট আম্মু সবটাই জানে যে আমি মাইশাকে ভালোবাসি, শাওনও জানে, এখন তুমি জানলে। কেউ কাউকে কিছু বলেনি। তোমার কাছে মাইশাকে চাই, আমাকে দেবে? মামি বেশ খানিকটা সময় ধরে ভাবল, আমাদের দুজনের দিকে তাকালো, তারপর লম্বা একটা শ্বাস ফেলে বলল, আচ্ছা ওঠ তো তোরা, দুজনে দাঁড়াতো পাশাপাশি। আমরা দুজন উঠলাম। আমি মাইশার হাত ধরে দাঁড়ালাম। মাইশা আমার খুব কাছে এসে গা ঘেঁষে দাঁড়ালো। মামি আমাদের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, ওদের চেয়ে তো তোদের দুজনকে বেশ মানাচ্ছে, এতদিন খেয়ালই করিনি। তোরা যে এমন করবি তা কি জানতাম আমি? আমার জামাই হিসেবে তোকে মেনে নিলাম। আমি জানি, মানে বুঝেছি, তুই আসলেই এমন কিছু করবি না যাতে তোর পরিবার বা আমাদের কারো, এমনকি তোর নিজেরও কোনো মান সম্মান নষ্ট হয়। তুই নিশ্চয়ই এমন কিছু করিস ঢাকাতে, যা না হলে এমপি জেলা প্রশাসকরা তোকে এভাবে মেনে চলত। তবে আমি মেনে নিলে তো হবে না, বাড়ির সবাইকে মানা লাগবে। সবাই না মানলে কিন্তু আমি আমার মেয়েকে দেব না। এখন বাকিটা তোর কাছে। আর কি করিস সেটা তাড়াতাড়ি সবাইকে বল, আর সবার সামনেই আমার মেয়েকে তোর চাইতে হবে। আমি আত্মবিশ্বাসের সাথে মুচকি হেসে বললাম, এটা নিয়ে তুমি ভেবো না, নিলয় যা চায় তা না পাওয়া অবধি শান্ত হয় না।
মামি উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা তাহলে গেলাম, দেখি ওদিকে সব কি করছে, তোরা আয়। মামি চলে গেল। মাইশা শীতে কাঁপছে, তবুও আমার হাত ধরে আছে তখনও। মাথা নিচু করে আছে, লজ্জা পাচ্ছে খুব। আমি মুচকি হাসলাম। আমি বললাম, তোকে ভিজতে কে বলেছে? শীতে কাঁপছিস, দেখেছিস? দাঁড়া, তোয়ালে আনি। মাইশা ফিসফিস করে বলল, না। আমি জিজ্ঞেস করলাম, না মানে? মাইশা বলল, তোয়ালে লাগবে না। আমি আবার বললাম, কেন? মাইশা আবদার করে বলল, আমাকে আরেকবার জড়িয়ে ধর না, তাহলে শীত করবে না। আমি হেসে ফেলে বললাম, আহা, বেশি বকিস না, দাঁড়া তোয়ালে আনি। মাইশাকে রেখে তোয়ালে আনলাম। তোয়ালে এনে ওর গা মুছে দেব, সে আবারও আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি তাড়াতাড়ি বললাম, ছাড়, কেউ চলে আসবে। মাইশা নাছোড় বন্ধার মতো বলল, আসুক। আমি জিজ্ঞেস করলাম, আমাকে বলিসনি কেন যে আমাকে ভালোবাসিস? মাইশা আস্তে করে বলল, তোকে তো নেহা, অরিন আরও অনেকেই ভালোবাসে, যদি তাদের মতো আমাকেও গ্রহণ না করিস? আমি জোরে শ্বাস ছেলে বললাম, আরে ধুর গাধি, বলতে তো দেখতিস। মাইশা মুচকি হেসে বলল, ঠিক সময়েই বলেছি, এখন তুই তো আমাকে ভালোবাসিস। আমি সায় বললাম, বুঝলাম, ছাড় আমাকে। মাইশা হঠাৎ বায়নার সুরে বলল, না, আমাকে তুমি করে বলো না একটু নিলয়। আমি অবাক হয়ে বললাম, তুই ঠিক আছিস তো? মাইশা অভিমান করে বলল, আহ, বললাম না তুমি করে বলতে, বলো না কেন? আমি দুষ্টুমি করে বললাম, হবে না এখন। ছোটবেলার মতো যদি বড়বউ খেলতাম তাহলে না হয় কথা ছিল, কিন্তু এখন তো সত্যি সত্যিই বিয়ে করতে যাচ্ছি রে, বিয়ের পর বলবো। মাইশা চোখ বড় বড় করে বলল, তুমি করে না বললে আমি কিন্তু কান্না করব। আমি হেসে ফেলে বললাম, আচ্ছা বলছি মশা একটা। মাইশা মুখ লুকিয়ে বলল, তোমারই তো সব। আমি এবার নরম সুরে বললাম, এখন ছাড়ো, তোমার ঠান্ডা লেগে যাবে, ছাড়ো এবার, আর কতক্ষণ এভাবে থাকবি? মাইশা আমাকে একটু ঠেলে দিয়ে হেসে ফেলে বলল, ফাজিল। আজ এ পর্যন্তই, আগামী পর্বের জন্য অপেক্ষা থাকুন। আজকের পর্বটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।